তাহলে চল, এক নম্বরে যে অঙ্কগুলো আছে এখানে হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ বলতে পারো আর কি, নর্মাল সাধারণ যোগ বিয়োগ। আমি একটা দেখাই দিচ্ছি। এগুলো প্রিভিয়াস ইয়ার আসছে অনেক আগে অবশ্য। তারপর অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন দিতে পারে আর কি। তাহলে প্রথমটাই দেখো। এখানে আমাদের দেওয়া আছে এ একটা ভেক্টর, এ ইকুয়ালস টু আই প্লাস 3j মাইনাস 2k। বি একটা ভেক্টর, এটা হচ্ছে 4i মাইনাস 2j প্লাস 4k। আচ্ছা, এই দুটা ভেক্টর দিয়ে দেখো তোমাকে কয়েকটা জিনিস বের করতে বলছে। এক নাম্বার যেটা বলছে, এক নাম্বারে সেটা হচ্ছে 2a প্লাস বি নির্ণয় করো। 2a প্লাস বি এটা নির্ণয় করতে বলছে। নর্মালি এই ধরনের অঙ্কগুলাতে আমরা ভেক্টরের মানগুলা বসায় দিব। বসায় যদি গুণ থাকে, যেমন এখানে 2 আছে, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে আগে। তারপর আই এর সাথে আই যোগ হবে, জে এর সাথে জে যোগ হবে, কে এর সাথে কে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। খুবই সিম্পল অঙ্ক। তাহলে আমরা যদি মানগুলা লিখি, তাহলে 2 আই প্লাস 3j মাইনাস 2k প্লাস বি হচ্ছে 4i মাইনাস 2j প্লাস 4k। তাহলে 2 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে 2i প্লাস 3 2 6, 6j মাইনাস 2 2 4, 4k প্লাস 4i মাইনাস 2j প্লাস 4k। তাহলে এখন যদি তুমি যোগ করে দাও আয়ের সাথে আই, তাহলে 2i আর হলো 4i, দুটো মিলে হয়ে যাবে 6i। 6j থেকে 2 তে চলে গেলে প্লাস 4j, আর 4k চলে গেলে তো 0। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো এরকম বলে অতিরিক্ত কি বলতে পারে, অতিরিক্ত তোমাকে এটার মান নির্ণয় করতে বলতে পারে। যেমন ধরো বলবো যে এটার সাথে মডুলাস অফ 2a প্লাস বি এটা নির্ণয় করো। তাহলে এটার মডুলাস মানে হচ্ছে রোড ওভার এই যে কম্পোনেন্ট যেগুলো আছে, যেমন আই এর সহগ তার বর্গ হবে 6 স্কোয়ার প্লাস জে এর সহগ 4 স্কোয়ার প্লাস কে, যেহেতু নাই, কে থাকলে ওটার সহগেরও বর্গের সমষ্টি এখানে আমাদের বের করতে হবে। তাহলে ইকুয়ালস টু রোড ওভার 36 প্লাস 4 4 আর 16 ইকুয়ালস টু রোড ওভার এখান থেকে হবে তাহলে 46 52। এটা চাই নাই, যদি চাই ইন কেস, এই জন্য দেখাইলাম। তাহলে এক নম্বরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলাতে নর্মালি এরকম দুইটা জিনিসই আসতে পারে, দুইটা জিনিসই থাকতে পারে। সেটা হচ্ছে এই যে যেভাবে যোগ বা বিয়োগ, এটা আরেকটা হচ্ছে তার মান। আহ এটা বুঝতে পারছো তোমরা, বলো তো দেখি। জি স্যার। জি স্যার। একের 4 নম্বরটা ওটা হচ্ছে আহ আবার ডট গুণন, ওটা আলাদা জিনিস। তাহলে একের 1 2 3 এই তিনটা অঙ্ক করতে পারবা? একটু প্রশ্ন দেখো, প্রশ্ন দেখে বলো। জি স্যার। জি স্যার, পারবো। আচ্ছা, এরপর আসো 2 নাম্বার। 2 নাম্বারে আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ডট গুণনের ফর্মুলা। তোমরা এই ফর্মুলাটার সাথে পরিচিত। দুটা ভেক্টর যদি এ এবং বি হয়, তাহলে এ ডট বি ইকুয়ালস টু এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান, মানে এ বি কস থিটা, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়। এই ফর্মুলা দিয়ে আমরা বেশ কিছু অঙ্ক এখন করব। আচ্ছা, এখন এই যে ইগুলো আছে এখানে, ধরো ফর্মুলাটা আছে, তাহলে এই জায়গায় এ ডট বি এটা হচ্ছে ডট গুণন, এটা তোমাদের জানা থাকার কথা। তারপর এটা হচ্ছে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, আর এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ।
দুই নম্বরে যে অঙ্কগুলো আছে এখানে দেখো মধ্যবর্তী কোণের কথা বলছে, যখন তোমাকে দুইটা ভেক্টর দিয়ে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে তখন এই ফর্মুলারই পরিবর্তিত রূপটা আমরা ব্যবহার করব। অর্থাৎ এখান থেকে আমাদের কি আসবে, এখান থেকে আসবে cos থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে এটা হচ্ছে মূল ফর্মুলা যেটা আমাদের কোণ নির্ণয় করার জন্য ব্যবহার করতে হবে। তাহলে এখন চলো অঙ্কের মাধ্যমে আমরা দেখি যে ফর্মুলা প্রয়োগটা কিভাবে হবে। দুইয়ের আহ 2 নাম্বার দেখো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে, আসলে দেওয়া আছে দুইটা ফ্যাক্টর, আমরা একটাকে এ ধরে নিলাম। এ ইকুয়ালস টু, নর্মালি তোমার প্রশ্নে দেওয়া থাকবে নির্দিষ্ট ফ্যাক্টর। তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে 2i মাইনাস 3j মাইনাস কে। বি একটা ভেক্টর, এটা হচ্ছে i প্লাস 4j প্লাস 3k। যেহেতু তোমাকে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে, তাহলে এখন কিন্তু পার্টিকুলারলি তুমি জানো তোমার কি কি লাগবে। তোমার এই দুইটার ডট গুণন লাগবে, তারপর এদের মান লাগবে। তাহলে এই জিনিসগুলো বের করে ফেলো। সুতরাং এ ডট বি, অথবা তুমি চাইলে এটা পরীক্ষার খাতায় লেখার জন্য একটু গুছায় লিখতে পারো। যে আমরা জানি এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে, এটা জাস্ট পরীক্ষায় সাদা লেখার জন্য আর কি। থিটা হলে কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখলা। এখন তো তুমি জানো বা তুমি দেখতে পারতেছো যে তোমার কি কি লাগবে। তাহলে এখন ধারাবাহিকভাবে ওই জিনিসগুলো জাস্ট বের করে নিবা। তাহলে সুতরাং এ ডট বি ইকুয়ালস টু, এ লেখো 2i মাইনাস 3j মাইনাস কে। বি হচ্ছে i প্লাস 4j প্লাস 3k। তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে i এর সাথে i এর সহগ গুণ হবে 2 × 1 2, জে এর সাথে জে এর সহগ প্লাসে মাইনাসে মাইনাস 3 × 4 = 12, কে এর সাথে কে এর সহগ -3। তাহলে এখান থেকে আমাদের আসবে 12 আর 3 হচ্ছে 15, -15 থেকে 2 চলে গেলে -13। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এ ডট বি এর মান। এখন এর মান লাগবে, বি এর মান লাগবে। আমাদের ভেক্টরটা ছিল 2 -3 আর -1। তাহলে এর ভেক্টরের মান রুট ওভার 2 স্কোয়ার, তাহলে 4 প্লাস -3 হোল স্কোয়ার, একবার লিখে দিলাম 9 প্লাস 1 ইকুয়ালস টু √14। তারপরে বি ভেক্টরটা কি ছিল, বি ভেক্টর ছিল আমাদের i 4j 3k। তাহলে এটার মান হবে √1 প্লাস 4 × 4 = 16 প্লাস 9 ইকুয়ালস টু √26। তাহলে এখন বাদগুলো সব বের করে ফেলছি, সুতরাং এক হতে পাই। সুতরাং এক হতে পাই, সুতরাং এক নং থেকে পাই মানগুলো আমরা বসাবো। cos থিটা ইকুয়ালস টু এ ডট বি এর মান হচ্ছে -13 ডিভাইডেড বাই √14 ইন্টু √26। তো এইখানে আমাদের আসলে কাটাকাটি করার কিছু নাই, বা ওইরকম আমরা করতে পারতেছি না। তো আমরা, ও আচ্ছা, একটু করা যাবে, এই যে 26কে আমরা ভাঙায় লিখতে পারবো। -13 √14, আর 26কে লেখা যাবে √2 × 13। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো -13 ডিভাইডেড বাই √14 √2 √13। 14 কে, এটা জরুরি ছিল না,
বাট চাইলে এইভাবে তুমি ভাঙায় নিয়ে ছোট করে নিতে পারবা। তাহলে √13 আর নিচে উপরে 13 ক্যান্সেল হবে, ক্যান্সেল হলে -√13। এখানে √14 কে লেখা যাবে 2 × 7। তাহলে এখান থেকে একটা √2 আসবে, √2, √7, √2। ফাইনালি আমরা এখান থেকে পাচ্ছি তাহলে -√13 দুইটা 2 নিলে হবে শুধু 2√7। বইতে অ্যান্সার সম্ভবত এইভাবে দেওয়া আছে, সিম্পলিফিকেশন মাধ্যমে। তুমি এখানে যদি শেষ করে দাও তারপর নাম্বার দিবে। তাহলে ফাইনালি আমাদের থিটা হচ্ছে, সুতরাং থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স -√13 / 2√7। ব্র্যাকেটের ভিতরে রেখে যেহেতু মাইনাস আছে, তুমি এখানেই অ্যান্সার দিয়ে দিবা, শেষ। এটা কত ডিগ্রি ওটা বের করা জরুরি না। এখন বলো এটা বুঝতে পারছো কিনা। জি স্যার। এখন দুইয়ের প্রশ্নগুলো দেখো ঠান্ডা মাথায়। আহ 7 পর্যন্ত দেখলেই হবে পরীক্ষার জন্য। 1 থেকে 7 পর্যন্ত দেখো, কোনটা বুঝতে পারতেছো না। স্যার ক্লাসে শর্ট করাই দিছে। হ্যাঁ, 7 পর্যন্ত তো বলছে এই জন্য। 1 থেকে 7 পর্যন্ত, 7 নম্বরটা ইম্পর্টেন্ট, খুলতে দিতে পারে পক্ষের সাথে তো যেটা। 7 নম্বরটা করাই দেন, বুঝতেছি না। করে দিব। জি স্যার। 6 পর্যন্ত পারবা দেখো। স্যার ক্রস গুণন থাকলে ওটার ফর্মুলা কি? হ্যাঁ, ক্রস গুণন থাকলে ওটার কি ফর্মুলা? ওটা ওটা ব্যাখ্যা করবো। তাড়াহুড়ো করে দেখতে হবে না, একটু সময় নিয়ে দেখো অঙ্কগুলো পারবা কিনা। 2 হয়ে যাবে, 2 হয়ে গেলে আমরা 3-এ চলে যাব। 3, 4 আজকে মোটামুটি অনেকগুলোই করা যাবে, সমস্যা নেই। স্যার 5 নম্বরটা এখানে 2a+b আর a+2b। আচ্ছা দেখো এখন 3 নাম্বার আর 4 নাম্বার এই দুইটাতে কোনো কনফিউশন হওয়ার কথা না, কারণ এখানে জাস্ট দুইটা ফ্যাক্টর দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। 5 নাম্বারে গিয়ে তোমাকে বলছে যে 2a+b আর হচ্ছে a+2b, এই দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য। এখন মধ্যবর্তী কোণ নির্ণয় করার যে ফর্মুলা, তুমি যদি ফর্মুলাটার দিকে একটু খেয়াল করো, এখানে আমাদের দুইটা ভেক্টর দরকার হয়। এই যে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করছি এখানে দুইটা ভেক্টর আমাদের দরকার হচ্ছে। একটা হচ্ছে এখানে এই যে এ ভেক্টর, আর একটা হচ্ছে বি ভেক্টর। এখন এই জায়গায় এ এবং বি আমরা সরাসরি ধরে নিছি, সরাসরি এ এবং বি দিয়ে আমরা ক্যালকুলেশন করে মান বের করছি। এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে এই যে 2a+b, এ ভেক্টরকে 2 দ্বারা গুণ করে তার সাথে বি যোগ করে যা পাওয়া যাবে ওইটাকে মনে মনে ধরো তোমাকে এ চিন্তা করতে হবে। তা তুমি এটাকে পি ধরে নিতে পারো, যে মনে করি পি ইকুয়ালস টু এত, তাহলে এখান থেকে যা আসবে ওটা হবে একটা ভেক্টর, আর এর সাথে টু বি যোগ করলে যা আসবে ওটা হবে আরেকটা ভেক্টর, ধরো কিউ। তারপরে আমরা এখানে ফর্মুলা ব্যবহার করতে পারবো cos থিটা ইকুয়ালস টু পি ডট কিউ ডিভাইডেড বাই পি কিউ। কারণ তুমি যেটা বলছিলা কনসেপচুয়ালি ওইটাই সঠিক। 2a+b আগে বের করতে হবে, যা আসবে ওইটা হবে একটা ভেক্টর। a+2b বের করতে হবে, যা আসবে ওইটা হবে আরেকটা ভেক্টর। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে কোণ নির্ণয়ের ফর্মুলা যেটা আমরা ব্যবহার করছি ওটার মাধ্যমে। পারবা, এটা করতে পারবা? জি স্যার পারবো। জি স্যার। আচ্ছা তাহলে ছয় স্যার রিদম জয়েন হইতে পারতেছে না, ওটা জয়েন করেন স্যার। কি বললা বুঝতে পারিনি, আবার বলো। স্যার রিদম নাকি জয়েন হইতে পারতেছে না, আপনি অ্যাপ্রুভ করেন নাই। না, ওর তো নাই, জয়নিং রিকোয়েস্ট নাই। ও হয়তো একবার রিকোয়েস্ট দিয়ে তারপর ক্যান্সেল করে করে ফেলছে আর কি।
ওরা আবার জয়েন দিতে বলো, কি করে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, এটা পারলে 6 নাম্বারও পারবা। কারণ 6 নাম্বারে তোমাকে বলছে একটা ভেক্টর হলো A+B, মানে যাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে তাদের একটা হলো A+B, আর একটা হচ্ছে A×B। ক্রস গুণনটা আমরা এখনো দেখি নাই। সো এটা পরে করো, সমস্যা নাই। জাস্ট বুঝে রাখো যে কি করতে হবে। তাহলে তোমাকে এর সাথে বি যোগ করতে হবে, যোগ করে যেটা পাবা ওইটা ধরতে হবে একটা ভেক্টর। এর সাথে বি এর ক্রস গুণন করতে হবে, করে যেটা পাবা ওইটা হবে আরেকটা ভেক্টর। তারপরে এই যে দুইটা ভেক্টর পাইলা, এই ফর্মুলা ব্যবহার করে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। ক্রস গুণনটা আমরা এখনো দেখি না, এটা দেখবো। সো ক্রস গুণন যখন পারবা আমার মনে হয় যে এটাও তোমাদের পারার কথা। সেম টাইপের, এখানে যেমন 2a+b কে একটা ভেক্টর ধরতে হয়েছে, A+2b কে একটা ধরতে হয়েছে, ধরে তারপরে আমরা কোণ নির্ণয় করছি। এখানে তুমি A+b কে একটা ভেক্টর ধরবা, আর A×b কে আরেকটা ভেক্টর ধরবা, ধরে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করবে। আচ্ছা, 7 নাম্বারটা এটা করে দিচ্ছি। আহ, এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে 3টা অঙ্ক, তুমি চিন্তা করতে পারো। তো পরীক্ষায় এভাবেই আসতে পারে, অথবা যে কোনো একটা অক্ষের সাথে বলতে পারে। তোমাকে বলছে যে প্রদত্ত যে ভেক্টরটা, এই ভেক্টরটা অক্ষের সাথে যে কোণগুলা উৎপন্ন করে তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে ভেক্টর দেওয়া আছে এটাকে একটা ভেক্টরের মাধ্যমে ডিনোট করি, যে মনে করি P = 2i - j + 2k। আচ্ছা, এখন তোমাকে বলছে যে এই ভেক্টরটা অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, এখন মধ্যবর্তী কোণ এখানে তাহলে কাকে বোঝাচ্ছে। 3টা অক্ষ চিন্তা করো, ধরো এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, XYZ, আর এটা হচ্ছে তোমার ভেক্টর। তাহলে এখানে তোমাকে আহ, যেটা চাচ্ছে যে এই ভেক্টরটা এই এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে এটা বের করো, ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে এটা বের করো, আর হচ্ছে জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে এটা বের করো। তাহলে এখন তুমি যখন কোণ মানে বের করবা ফর্মুলা অনুযায়ী, তখন তো তোমার দুইটা ভেক্টর লাগবে। বাট এখানে তো ভেক্টর আমাদের একটা। তাহলে আমরা কি করব? তো আরেকটা ভেক্টর হচ্ছে অক্ষ বরাবর একক ভেক্টর। তো এইটা আমাদের জানা আছে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে। তাহলে আমরা ধরে নিই, যে মনে করি, অথবা এটা যেহেতু আমাদের জানা আছে, ওয়েল ডিফাইন্ড, কাজে এটা আমরা আমরা জানি দিয়েও লিখতে পারি। ধরে নিতে হবে না, যে আমরা জানি এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে আই, জে, কে। আচ্ছা, এখন মনে করো যে ভেক্টরটা, পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা গুণ উৎপন্ন করে, তাহলে ওয়াই অক্ষের সাথে বিটা গুণ উৎপন্ন করে, জেড এর সাথে গামা গুণ উৎপন্ন করে। তাহলে সুতরাং প্রদত্ত ভেক্টর এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা, বিটা ও গামা কোণ উৎপন্ন করলে গামা কোণ উৎপন্ন করলে, তাহলে প্রথমে আমরা এক্স অক্ষের সাথে যেটা ওটা বের করি, কজ আলফা ইকুয়ালস টু, তোমার উপরে কি থাকে, ডট গুণন। তাহলে এখানে আমাদের পি ভেক্টর হচ্ছে, একবারে লিখে দেই, 2i
মাইনাস জে প্লাস টু কে, মাইনাস জে প্লাস টু কে ইন্টু আরেকটা ফ্যাক্টর হচ্ছে শুধু আই, ডিভাইডেড বাই এই দুইটা ফ্যাক্টরের মান। তাহলে এটা হচ্ছে রুট ওভার টু স্কোয়ার প্লাস, এখানে আমার মনে হয় একবারে লিখলেও তোমরা বুঝতে পারবা, দুই দুগুণে চার যোগ এক যোগ চার। এই যে আয়ের সহগ হচ্ছে দুই, এটাকে বর্গ করলে চার, জে এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান, বর্গ করলে শুধু এক, কে এর সহগ হচ্ছে টু, বর্গ করলে চার, ইন্টু রুট ওভার এখানে ওয়ান এর বর্গ ওয়ান। সো এই জায়গা থেকে আমরা পাচ্ছি উপরে ডট গুণন, ডট গুণনের সাথে ক্ষেত্রে কি হয়, আয়ের সাথে আয়ের সহগ গুণ হবে, যে নাই, কে নাই, তাহলে ওইটা আমাদের জিরো। তাহলে আয়ের সাথে আয়ের সহগ গুণ হলে এখানে হচ্ছে শুধুমাত্র টু। আর নিচে আমরা পাচ্ছি হচ্ছে চার চার আট, একে নয়, বর্গমূল করলে তিন। তাহলে সুতরাং আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স টু বাই থ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রদত্ত ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের পরিমাণ। তাহলে আবার ওয়াই অক্ষটা বের করো, কস বিটা ইকুয়ালস টু টু আই মাইনাস জে প্লাস টু কে, এটার সাথে গুণ হবে জে, ডিভাইডেড বাই সেম। তাহলে এইখানে তোমার পরিবর্তন হচ্ছে না, ফোর প্লাস ওয়ান প্লাস ফোর ইন্টু রুট ওভার ওয়ান। সো এইখানে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি। সুতরাং বিটা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে একইভাবে জেড অক্ষের জন্য তোমরা হলো কে ব্যবহার করবা, ব্যবহার করে গামার মানটা বের করবা আর কি। গামা ইকুয়ালস টু আসবে কজ ইনভার্স, যেহেতু এখানে কে থাকবে তার মানে টু বাই থ্রি হবে, কজ ইনভার্স টু বাই থ্রি অ্যান্সার হবে। দেখো বুঝতে পারলা কিনা। জি স্যার। কারো কনফিউশন থাকলে বলো। তাহলে যে কোনো দুইটা ফ্যাক্টরের মধ্যবর্তী কোণ বের করা যাবে। জি স্যার। সবাই পারবা কিনা, একজন রেসপন্স করতেছো, বাকিরাও একটু বলো। জি স্যার, পারবো। জি স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি ধরে নিচ্ছি যে তোমরা সবাই পারবা, কারণ এটা সহজ, জাস্ট ফর্মুলার প্রয়োগ। এরপরে চলে আসো কোশ্চেন নাম্বার থ্রি। আহ 3 নম্বর প্রশ্নে এখানে লম্ব হওয়ার শর্ত সম্পর্কিত অঙ্কগুলো আছে। এগুলো ছোট ছোট অঙ্ক, জ্ঞানমূলকেই থাকার কথা, তিনের অঙ্কগুলো, অর্থাৎ 2 মার্কসের জন্য। তিনের 1 নাম্বারটা আমার মনে হয় যেটা তোমরা বলে দিলেই পারবা। আমি তিনের 3 করে দিচ্ছি। আচ্ছা তিনের 4 করে দিচ্ছি, 4 করে দিয়ে বাকিগুলো বুঝাই দিচ্ছি। তাহলে চারে এখানে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, প্রদত্ত ভেক্টর দ্বয় কোনো নোটেশন দেয়া নাই, আমরা ধরে নিতে পারি। একটা হচ্ছে এ ভেক্টর, এ আই মাইনাস টু জে প্লাস কে, আরেকটা হচ্ছে বি ভেক্টর, টু এ আই মাইনাস এ জে মাইনাস ফোর কে। উদ্দীপকে সাধারণত তোমাদের এইভাবে এ বি দেওয়াই থাকবে, যে এ ভেক্টর এত, বি ভেক্টর এত, তারপর প্রশ্নে গিয়ে তোমাকে বলবে যে এটা যদি জ্ঞানমূলকে না আসে আর কি।
আর জ্ঞানমূলকে থাকলে তো সরাসরি তুমি লিখে দিতে পারো, আর আমাদের কন্ডিশন যেটা সরাসরি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, সেক্ষেত্রে তোমার ধরে নিতে হবে না। আহ বা ধরে নেন এটা ইস্যুটা থাকবে না আর কি। সরাসরি ভাবে লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের দুইটা ভেক্টর হচ্ছে AI -2J প্লাস কে, আর হচ্ছে 2AI -AJ -4K। তোমাকে বলছে যে এর মান কত হলে এই দুইটা পরস্পর লম্ব হবে, তাহলে তোমার একটা কন্ডিশন জানা থাকতে হবে যে দুইটা ভেক্টর কখন লম্ব হয়। দুইটা ভেক্টর লম্ব হয় তখন যখন তাদের ডট গুণফল শূন্য হয়। তাহলে এখানে আমাদের এ ও বি পরস্পর লম্ব হলে, মানে এ ও বি ভেক্টর পরস্পর লম্ব হলে এ ডট বি ইকুয়ালস টু জিরো। তার মানে হচ্ছে AI -2J প্লাস কে, আর হচ্ছে 2AI -AJ -4K ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে দুটাকে গুণ করে তোমার একটা দ্বিঘাত সমীকরণ আসার কথা। ফাইনালি সেখান থেকে আমরা এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা দেখি কি আসে। আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করলে আর 2A গুণ করলে 2A স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2A -4 ইকুয়ালস টু জিরো। 2 দ্বারা ভাগ করে দাও, যেহেতু সবগুলাকে 2 দ্বারা ভাগ করা যায়। ভাগ করে দিলে A স্কোয়ার প্লাস A -2 ইকুয়ালস টু জিরো। এই জায়গায় আমরা যদি মিডিল টার্ম করি, তাহলে হবে A স্কোয়ার প্লাস 2A -A -2 ইকুয়ালস টু জিরো। বা এ যদি কমন নেই তাহলে A+2 -1 কমন নিলে A+2 ইকুয়ালস টু জিরো। বা A-1 A+2 ইকুয়ালস টু জিরো। সুতরাং A ইকুয়ালস টু 1 -2। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। অর্থাৎ যেটা চাওয়া হয়েছে যে এর মান কত হলে এই দুইটা পরস্পর লম্ব হবে, তাহলে এর মান 1 অথবা -2 হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে এই ছিল অঙ্ক। এখন তিনের 1 2 3-এ তোমাকে কি বলছে? তিনের 1 নাম্বার বলছে দেখাও যে এই দুইটা পরস্পর লম্ব। তার মানে ওই দুটাকে ডট গুণফল করবা, ডট গুণ করে দেখবা জিরো হয় কিনা। যদি জিরো আসে তখন বলবা যেহেতু এদের ডট গুণফল শূন্য কাজে এরা লম্ব। তিনের 2 নাম্বার তোমাকে বলছে যে এত এত ভেক্টর, তাহলে A+B A-B এই দুইটা পরস্পর লম্ব দেখাইতে হবে। কাদেরকে লম্ব দেখাইতে বলছে? A+B আর হচ্ছে A-B। তাহলে প্রদত্ত যে দুইটা ভেক্টর তার মধ্য থেকে এ এবং বি যদি যোগ করি তাহলে আমরা A+B ভেক্টরটা পাবো। এ থেকে বি যদি বিয়োগ করি তাহলে A-B ভেক্টরটা পাবো। এই দুইটা পরস্পর লম্ব, এটা হলো আমাদের টাস্ক, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে এটা আমরা কিভাবে দেখাইতে পারবো? এই যে আমরা A+B এর সাথে A-B গুণ করব, গুণ করে যদি দেখি গুণফল শূন্য, তখনই আমরা বলে দিতে পারবো যে এরা পরস্পর লম্ব। এখন আর 3 নাম্বারটাতে এম এর মান বের করতে বলছে। তাহলে 3-এর 1 থেকে 4 পর্যন্ত যে 4টা অঙ্ক আছে একটা করে দিলাম। ঠান্ডা মাথায় প্রশ্নগুলো দেখো যে বাকিগুলো করতে পারবা কিনা। স্যার পারবো এগুলো। হ্যাঁ, পারার কথা। তারপর আসে কোশ্চেন নাম্বার 4। 4 নাম্বারে হচ্ছে ক্রস গুণন সম্পর্কিত, মানে সমান্তরালের কথা বলছে। পরস্পর লম্ব হয় কখন? যখন ডট গুণফল শূন্য হয়। তাহলে সমান্তরাল কখন হবে? যখন ক্রস গুণন শূন্য হবে। 4 থেকে কোনটা করবো? যেমন ধরো 2 দেখো। স্যার লিঙ্কটা পাল্টেন স্যার, ঢুকতে সমস্যা হয়েছে স্যার।
লিঙ্কে সমস্যা হলে তো ঢুকতেই পারতো না। জয়নিং লিঙ্কে সমস্যা নাই, স্যার তো নেটওয়ার্কে প্রবলেম হতে পারে। 10-15 বার ঢুকলাম স্যার, 15 মিনিট। আর সমস্যা নাই ওইটা। আহ, এটা একই, তোমাদের ব্যাচের জন্য ধরো একটা রুম ক্রিয়েট করা আছে, একটা লিঙ্ক ক্রিয়েট করা আছে। তো এটা ফিক্সড, এটা তো অন্য কেউ জয়েন করতে পারবে না তোমরা শেয়ার না করলে। তো অনেক সময় ওই যে নেটওয়ার্কের কারণে ধরো প্রবলেম হইতে পারে আর কি। ওরা তো শুরুতে জয়েন করছে, বাকিরা যেটুকু মিস হয়েছে সমস্যা নাই, রেকর্ডিং দেখে নিও, যথাসময়ে তোমাদের রেকর্ডিংটা দিয়ে দিও। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে দুটা ভেক্টর, 2i -4j +5k এবং 6i -12j +mk। তাহলে এই দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, বা সমান্তরাল হলে এম এর মান কত, মানে এম এর মান কত হলে সমান্তরাল হবে। তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে পরস্পর সমান্তরাল হলে কি হবে, তাদের ক্রস গুণন শূন্য হবে। তাহলে ক্রস গুণনটা আমরা কিভাবে লিখি? এক্ষেত্রে তোমাকে একটা ডিটারমিনেন্ট ফর্ম গঠন করতে হবে, যেখানে আই জে কে, আয়ের নিচে আয়ের সবগুলো লিখবা ভেক্টরের, 2 6, জে এর নিচে যে সবগুলো লিখবা চিহ্ন সহ, -4 -12, কে এর নিচে কে এর সবগুলো আসবে, 5m, এটা ইকুয়ালস টু 0। তাহলে তোমরা নির্ণয়ের অঙ্কগুলো করছো, এখানে মান নির্ণয়টা পারার কথা সহজেই। তাহলে আই যখন আমরা নিব, তাহলে আই বরাবর সারি কলাম বাদ, তাহলে আমাদের এই যে সারি এই যে কলাম বাদ যাবে। বাদ গেলে কি থাকে, -4 5 -12m, এটার মান নির্ণয় করতে হবে 2/2 আকারে। তাহলে -4m মাইনাসে মাইনাসে +60, এরপরে -j, যখন আমরা জে নিব জে বরাবর সারি কলাম বাদ, যেহেতু এখানে মাইনাস নেওয়া হয়েছে, কাজে আমাদের ওই যে প্রথমে উপর থেকে নিচে, তারপর নিচে থেকে উপরে, এই ধরনের কোনো ইস্যু নাই। তাহলে এখন তুমি কি করবা, এই যে জে বরাবর এটা বাদ গেছে, তাহলে 2m -30, 2m -30। আচ্ছা, এরপরে কে, প্লাস কে, মানে এখানে তুমি নির্ণয় যেভাবে বিস্তার করছো এক্স্যাক্টলি ওই মেথডটাই ফলো করবা। এই জন্য আমরা এই যে প্রথমে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, তারপর আবার নিচে থেকে উপর, উপর থেকে নিচে, এই ধরনের যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু তোমাকে মাথায় নিতে হচ্ছে না। সবসময় তুমি উপর থেকে নিচে গুণ করবা। বাট আমরা যখন এই যে জে নিব, তখন জের অবস্থানগত যে চিহ্নটা মাইনাস, এটা আমাদের বিবেচনা করতে হবে। কে নিলে তখন আবার প্লাস, কে বরাবর সারি কলাম বাদ, বাদ দিলে থাকবে হলো -24, মাইনাসে মাইনাসে +24 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাদের আসতেছে আই ইন্টু -4m +60 জে ইন্টু 2m -30 ইকুয়ালস টু 0, যেহেতু কে এর সহগ এখানে আমাদের শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখন এই জায়গায় আমাদের সহগ সমীকৃত করতে হবে। বাম পাশে আমাদের আই ইন্টু সামথিং জে ইন্টু সামথিং, ডান পাশে আমাদের 0। তাহলে আমাদের এইখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং -4m +60 ইকুয়ালস টু 0। মানে তুমি যে কোনো একটা সমীকৃত করলেই এম এর মানটা পেয়ে যাবা। তাহলে এখান থেকে আসবে -4m ইকুয়ালস টু -60, সুতরাং এম ইকুয়ালস টু 15। শেষ। তাহলে দেখো চারের বাকিগুলো পারো কিনা।